আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েও অবশেষে যুদ্ধবিরতি মানছে না ভারত। গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় দুবারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। অভিযোগ পাকিস্তানের। সূত্র পাকিস্তানের গণমাধ্যম সহ বিশ্বের আল জাজিরা সহ অনেকগুলি গণমাধ্যম। বিষয় হলো, অপারেশন সিন্দুর ভারত যেরকম দাম্ভিকতার সহিত শুরু করেছে, 4 দিনের মাথায় যুদ্ধবিরতির প্রস্তাব, আসলে এর পিছনে রহস্য কী? আমরা বিশ্ববাসী সবাই বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখি, মূলত যুদ্ধের পিছনে মূল কারণসহ আরও ভয়াবহ একটা যুদ্ধের পিছনে লুকিয়ে থাকে। সেই আড়ালে থাকা যুদ্ধটি লোকচক্ষুর সামনে আসে না। মূলত ভারত এই যুদ্ধটা শুরু করেছে তাদেরই খুব ঘনিষ্ঠ বন্ধু, সহচর, যাদেরকে তারা অনুসরণ করে, সেই ইসরায়েলের প্রেসক্রাইবে। আপনারা খুব খেয়াল করেন, ইসরায়েল এবং হামাসের প্রথম যুদ্ধটা, আক্রমণটা শুরু হয় কিন্তু 2023 সালের 7 অক্টোবর। ঠিক একই সূত্র ধরে ভারত পাকিস্তানের যে আক্রমণ, যুদ্ধটা শুরু হয় 2025 সালের 7 মে। মানে অন্তত একটা গাণিতিক দিকে তাদের মিল আছে, 7ই অক্টোবর 7 মে। এই যুদ্ধটা ভারত মূলত তাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় যে শুরু করেছে সেটা না। এখানে আমি আমার আগের ভিডিওতে বলেছি, এখানে ইসরায়েলের একটা স্বার্থ জড়িত আছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, ইরান নিয়ে, যেখানে সিরিয়া, লেবানন জড়িত হয়ে গেছে, ইয়েমেন জড়িত হয়ে গেছে। তো ওই যুদ্ধ থেকে মূলত একটু নিস্তার পাওয়ার জন্য, ওই যুদ্ধ থেকে একটু সুবিধা আদায় করার জন্য এটা নেতানিয়াহুর বিশেষ একটা চাল ছিল। পাশাপাশি ভারতেরও দীর্ঘদিনের খায়েশ যে পাকিস্তানকে একটা শিক্ষা দিতে পারলে ভারতের জন্য সুবিধা। ভারত মূলত নিজেদেরকে খুব একটা প্রভাবশালী এবং শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদেরকে মনে করে। তাছাড়া সামরিক শক্তিতেও ভারত পাকিস্তান থেকে এগিয়ে আছে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়াতে চীনকে বাদ দিলে পাকিস্তান একটা বড় শক্তি। পাকিস্তানকে যদি একটা শায়েস্তা করা যায়, তাহলে ভারত কিয়ামত পর্যন্ত তাদের দম্ভিকতা তারা ধরে রাখতে পারবে বলে ভারতের একটা বিশ্বাস। সব মিলিয়ে এই 4 দিনের অপারেশন সিন্দুরে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রায় $87 বিলিয়ন কাছাকাছি। $87 বিলিয়ন। আপনারা এই ক্ষতিটা যদি হিসেব করেন, এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নয়, বিশাল একটা ক্ষতি। আর তার চাইতে সবচাইতে বড় সমস্যা হলো, ভারতের কারণে, এই অপারেশন সিন্দুরের কারণে, বিশেষ করে ফ্রান্সের যে রাফায়েল বিমানটা প্রথম দিনে 4টি বিমান প্রবাহিত হয়েছে, পরবর্তীতে আরও 2টি বিমান প্রবাহিত হয়েছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি। পাশাপাশি S-400, রাশিয়ার তৈরি S-400 বিধ্বস্ত হয়েছে। মূলত এই 2টি রাষ্ট্রের ইমেজও অনেক বড় আঘাত লেগেছে। আপনারা জানেন যে পাকিস্তানের যে পাল্টা আক্রমণ, সেই পাল্টা আক্রমণের কারণে যে 2টি বড় রাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার যে দুটো সবচাইতে আইকন, বিশেষ করে সমরাস্ত্র দিকে যেটা আমরা আইকন বলবো, ফ্রান্সের রাফেল, বিশ্বের সবচেয়ে দ্রুতগতি বিমানগুলির মধ্যে সেটা একটা। প্লাস S-400 এখনও আকাশ প্রতিরক্ষার ভিতরে আমেরিকাকে টেক্কা দিয়ে যেটাকে বিশ্বের বাজারে এখন দাপট খাটাচ্ছে। এই দুটো বিষয় যখন পাকিস্তানের পাল্টা আক্রমণে ধ্বংসাত্মক হয়, সেটা এখন বিশেষ করে অস্ত্রের বাজারে তাদের চাহিদা ধস নেমেছে। তো এটার জন্য কিন্তু ভারতের অবস্থা তেমন একটা সুবিধাজনক নয়। আর আরেকটা বিষয়, ভারতের অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান প্রথম রাতে যে অপারেশন সোহাগ রাত শুরু করেছিল, এরপরে পাকিস্তান তাদের অপারেশনের নাম পাল্টায়। এর কারণ হলো, গত বুধবার রাত্রে যখন ভারত অপারেশন চালায়, পাকিস্তান সাথে সাথে পাল্টা জবাব দেয়। বৃহস্পতিবার রাতে দুপক্ষেই গোলাগুলি চলছিল, মোটামুটি বিভিন্ন স্পটে গোলাগুলি চলেছে।
ভারতের অনেকগুলি সেনা চৌকিতে পাকিস্তান আঘাত হেনেছে ড্রোন দিয়ে, ভারতও সেম ড্রোন দিয়ে আক্রমণ করেছে বিভিন্ন জায়গায়। তো শুক্রবার রাতে ভারত আবার একটু বড় ধরনের আক্রমণ চালায়। ভারত বড় ধরনের আক্রমণ চালায় করাচি সমুদ্র বন্দরে। এরপরে ভারত করাচি বন্দর, ইসলামাবাদ সহ ভারত পাকিস্তানের একটা ভিআইপি বিমানবন্দর আছে, এটার নাম হচ্ছে নূর খান বিমানবন্দর, সেখানে আক্রমণ চালায়। তো এখানে একটা বিশেষ বার্তা ছিল গণমাধ্যম থেকে, সেটা হলো নূর খান বিমানবন্দরের কাছেই আদিয়ালা জেলখানা, যেখানে ইমরান খানকে আটক করে রাখা হয়েছে। হয়তোবা ভারতের আক্রমণে ইমরান খানেরও জীবন বিপন্ন হতে পারে, এ ধরনের শঙ্কা থেকেই পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য। আপনারা জানেন এরই মধ্যে ভারতের যে ক্ষয়ক্ষতির তালিকাটা আমাদের হাতে চলে এসেছে বিভিন্ন গণমাধ্যম থেকে, যদি বিভিন্ন ভারতের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের এই বক্তব্যগুলি এখনও পর্যন্ত কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তবে আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে CNN, রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে এগুলোর সত্যতা উঠে এসেছে। এর মধ্যে ফাইল সহ প্রায় 10 থেকে 12টি যুদ্ধ বিমান ভারতের ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইসরায়েল থেকে ভারত যে হেরন ড্রোনগুলি কিনেছে, প্রায় 100 হেরন ড্রোন, প্রায় কাছাকাছি 100 প্রায় কাছাকাছি হবে এরকম হেরন ড্রোন পাকিস্তান সেগুলো গুলি করে ভূপায়িত করেছে। যে হেরন ড্রোনগুলি ভারত ইউজ করে ইসরায়েল থেকে, যে ইসরায়েলের টেকনোলজি নির্মিত। এরপর রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষাও পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস হয়েছে। এরপরে আরেকটা সবচেয়ে বড় যে ঘটনাটা, সেটা হলো ভারতের ব্রাহ্মস মিসাইলের গুদামঘর, যেখানে ব্রাহ্মস মিসাইলগুলো সংরক্ষিত রাখে, ঠিক সে গুদামঘরে পাকিস্তানের একটা পাইলট, ওনার নাম আওরঙ্গজেব, আমরা একটা গণমাধ্যম থেকে জেনেছি, এটা কতটুকু সত্য সেটা, যদি গণমাধ্যমের তথ্য যে নামটা আমরা জেনেছি এটা হয়তো সত্যি হতে পারে, যে ওনার আর কোনো নাম আছে কিনা আমরা জানি না। আওরঙ্গজেব, যিনি পাকিস্তানের একজন পাইলট, উনি চাইনিজ যে থান্ডার 10C এই বিমান নিয়ে তিনি ভারতের আকাশে ঢুকে পড়ে ওনার বিমান থেকে মিসাইল দিয়ে ব্রাহ্মস মিসাইলের যে স্টোরেজ সেখানে আঘাত হানার পরেই সেখানে সেই স্টোরেজটা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি যে সেটা একদম সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। ব্রাহ্মস মিসাইলের ওখানে প্রায় একটু পরপর মানুষ বিস্ফোরণের শব্দ পায়। যখন মিসাইল আঘাত হয়, পাকিস্তানের বিমান থেকে যখন মিসাইল আঘাত হয়, সেখানে একটি শব্দ হওয়ার কথা, কিন্তু ক্ষণে ক্ষণে বারবার কিছুক্ষণ পরপর সেখান থেকে বিস্ফোরণ শব্দ শোনা যায়। তো এই ব্রাহ্মস মিসাইলগুলো কিন্তু ভারতের মূল শক্তি। এই ব্রাহ্মস মিসাইলগুলো 800 থেকে 850 কিলোমিটার রেঞ্জের হয়ে থাকে। এগুলো বিমান থেকে, যুদ্ধজাহাজ থেকে, অথবা যে কোনো ট্যাঙ্ক থেকেও কিন্তু ফায়ার করা যায়। এটা রাশিয়ার টেকনোলজিতে এবং ভারতের যৌথ টেকনোলজি তৈরি। এরপর বিভিন্ন সামরিক যে বেজগুলি আছে ভারতের, বিশেষ করে নর্দার্ন বেজ খুবই স্ট্রং একটা বেজ, সেই নর্দার্ন সামরিক বেজের কমান্ডিং সেন্টারে পাকিস্তান আক্রমণ করে পুরোপুরি ধ্বংস করে দেয় সেটাকে। কার্গিল সেনা কমান্ডিং সেন্টার, যেটা আরেকটা ভারতের শক্ত কমান্ডিং সেন্টার, সে সেন্টারকেও ধ্বংস করে দেয়। এটা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় সামরিক স্থাপনায় পাকিস্তান হামলা করে। তো এদিক দিয়ে মূলত ভারত একটু বিপাকে পড়েছে। ভারতের পক্ষ থেকে যে হামলাগুলি করা হয়, সেখানে পাকিস্তানের সেনাবাহিনীর দপ্তরদের তেমন কোনো ক্ষতি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা তেমন একটা পাইনি। তবে ভারতীয় গণমাধ্যমে খুব ফলা করে প্রচার করেছে যে পাকিস্তানের অনেকগুলি পাইলটকে তারা আটক করেছে, প্লাস পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারত খুব বড় ধরনের বোমা বর্ষণ করেছে। পাকিস্তান ভারতের কাছে নত হচ্ছে, এ ধরনের আমরা খবরগুলি শুনতে পাচ্ছি। মূলত আন্তর্জাতিক যে বিশ্ব মিডিয়া, যেগুলো ভারত এবং পাকিস্তান দু দেশের মিডিয়ার বাইরের মিডিয়া যেগুলি, এই মিডিয়াগুলিতে কিছু কিছু সত্য সংবাদ আসছে, এবং কিছু সোর্স আছে যেগুলি আপনারা জানেন যে সোর্সগুলি হয়তো বা কখনো মিথ্যা সংবাদ প্রচার করে না। তুর্কি স্থানের তুর্কিপিডিয়া সহ বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম আছে যেখানে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলি প্রকাশ করে। আমরা আপনাদের জন্য ওই সমস্ত সোর্স থেকে এবং আমাদের নিজস্ব সোর্স থেকে সংবাদগুলি পরিবেশন করে থাকি। তো এখানে একটা বিষয় যেটা এখন মূল কথা, সেটা হলো ভারত যুদ্ধ শুরু করেছে, পাকিস্তান যুদ্ধের জবাব দিয়েছে। 3 দিন পর
10ই মে পাকিস্তান যখন বড় ধরনের আক্রান্ত হয় করাচি বিমানবন্দর, ইসলামাবাদ এবং নূর খান বিমানবন্দরে, তো সাথে সাথেই পাকিস্তান নতুন একটা অপারেশনের নাম দেয়। সেই অপারেশনের নামটা কোরআনিক স্টাইলে, কোরআন থেকে কোরআনিক প্রক্রিয়া নামটা, সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন বুনিয়ান আল মারছুস। এর অর্থ হচ্ছে সীসা ঢালা প্রাচীর। এখানে একটা বিশেষত্ব আছে, এটা সিগনিফিক্যান্ট, অনেক গভীর। তো অপারেশনের নাম দিয়েই পাকিস্তান সেনাবাহিনী ফজর নামাজের পরপরই একসাথে অ্যাটাক শুরু করে। পাকিস্তানের অ্যাটাকিং সিস্টেমটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বিভিন্ন ড্রোন ব্যবহার করে প্রথমে ভারতের আকাশকে ব্যস্ত করে ফেলে। এরপর পাকিস্তানের যে পাইলট, তিনি চাইনিজ যে থান্ডার 10C বিমান নিয়ে ভারতের একসাথে, কোনো কোনো গণমাধ্যম বলছে 19 থেকে 20টি, কোনো কোনো গণমাধ্যম বলছে 15 থেকে 16টি সামরিক বেসে ভারতের আঘাত হানে। তার মধ্যে S-400 সহ নর্দার্ন সামরিক বেস, সে বেসের প্রধান কার্যালয় থেকে শুরু করে ব্রাহ্মস মিসাইলের গুদামঘর পর্যন্ত সে অ্যাটাকের মধ্যে পড়ে যায়। এর পরপরই নরেন্দ্র মোদী সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দেন। তো ফোন দিয়ে তিনি যে কোনোভাবে পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সম্মত করার প্রস্তাব দেন। এখানে একটা বিষয়, সবচেয়ে বোঝার বিষয় হলো ভারত মূলত যুদ্ধবিরতি চাইছে তাদের সেই সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কোস রুবিওকে ফোন দেন, তিনি খুব জোর দিয়ে বলেন যেন আসিফ মনিরকে যুদ্ধবিরতিতে রাজি করানো হয়। তো সাথে সাথেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কোস রুবিওর দপ্তর থেকে আসিফ মনির কাছে ফোন আসে, তিনি যুদ্ধবিরতিতে সম্মত হন। আমরা একটা বিষয় চিন্তা করি, যদি সেম ঘটনাটা মানে পাকিস্তানের পক্ষ থেকে ফোন যেত, সেখানে হয়তো আমেরিকা এতটা গুরুত্বের সহিত ভারতকে ফোন নাও দিত। কারণ আপনারা জানেন যে ভারত হচ্ছে আমেরিকার অস্ত্রের জন্য একটা বিশাল বাজার। ভারতের সাথে আমেরিকার আলাদা একটা সম্পর্ক আছে, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে হয়তো ঘটনাটা উল্টাও হতে পারত। যাক, পাক সেনাবাহিনীর প্রধান আসিফ মনির আমেরিকার সেই ফোনকে সম্মান দেখিয়েছেন এবং তিনি যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। এর পরপরই আবার শোনা যায় যে কয়েক ঘন্টা পরই শোনা যায় যে আবারও যুদ্ধ চলছে, সীমান্তে গোলাগুলি চলছে। তো এই ক্ষেত্র থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধবিরতি হয়তোবা ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সামরিক কমান্ডিং সেন্টারগুলোতে যে আঘাত হয়েছে, সেখানে হয়তো অনেক সেনাবাহিনী হতাহতের হতে পারে। তাদেরকে সরিয়ে নেওয়া এবং পুনরায় করে রিফিল করা, অর্থাৎ পুনরায় সেনাবাহিনী দিয়ে সেখানে আবার তাদের সেটলমেন্ট ওকে করা, পুনরায় আবার তাদের সেন্টারগুলোকে সচল করা, এই সমস্ত সামরিক যে সমস্ত জিনিসপত্রগুলি ধ্বংস হয়েছে সেগুলি আবার পুনরায় নতুন করে এনে এটাকে সচল করা এবং আবার আক্রমণ এবং আক্রমণকে প্রতিহত করার জন্য সকল ব্যবস্থা করাটাই হচ্ছে এই যুদ্ধবিরতির মূল কারণ। মূলত অন্যান্য বিশ্লেষকরা বলছেন যে ভারত হয়তো যুদ্ধবিরতি একটা কৌশল হিসেবে পাকিস্তানকে ঘায়েল করার জন্য যুদ্ধবিরতির একটা কৌশল নিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যুদ্ধবিরতি হলে, বিশেষ করে যে গাজা ফিলিস্তিনে যেটা দেখা যাচ্ছে যে নেতানিয়াহু যুদ্ধবিরতি হলো একটা কৌশল, সেই কৌশলে তিনি একটু সুযোগ গ্রহণ করেন এবং সেই সুযোগটা নিয়েই নিজে আবার যুদ্ধবিরতি ভঙ্গ করেন। তো ভারতও সেক্ষেত্রে তাদের যেহেতু প্রেসক্রাইব দাতা হলো ইসরায়েলের প্রেসক্রিপশানে ভারত এই ধরনের পথ অবলম্বন করতে পারে। এটা মানে এই অবলম্বন করলে এটা একদম আচানক কিছু হবে না। তো আমরা একটা বিষয় বলি, ভারত পাকিস্তান দুটো রাষ্ট্রে কিন্তু তারা প্রতিবেশী রাষ্ট্র। যে যাই বলুক, ভারত পাকিস্তান যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত পাকিস্তান সহ আশপাশের দেশগুলো। তো ভারত নিজেও ভালো থাকবে না, পাকিস্তান থাকবে না, আশপাশের দেশগুলো ভালো থাকবে না। আর এই যুদ্ধ থেকে তাদের লাভ বা বেনিফিট কিছু উঠে আসবে না। মূলত এটাই হচ্ছে সমীকরণ।
সেক্ষেত্রে ব্যক্তিদের যে নিজস্ব যে দাম্ভিকতা, বিশেষ করে মোদী সরকার এবং পাকিস্তানের যে সরকার যারা আছেন, ব্যক্তিগত দাম্ভিকতাকে ত্যাগ করে বা সেটাকে আপনারা এক পাশে এনে বিশ্বের শান্তির দিকে চিন্তা করাটা হয় বুদ্ধিমানের কাজ। গতকাল যারা ট্রাম্পও বলেছেন যে ভারতের পক্ষ থেকে যখন ফোন এসেছে যুদ্ধ বন্ধ বা যুদ্ধ সাময়িক বিরতির জন্য, সিজফায়ারের জন্য, তখন ট্রাম্প বলে ফেলেছেন মনে হয় শুভবুদ্ধির উদয় হচ্ছে এদের। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে হয়তো বা আমেরিকার নিজস্ব কোনো, এই যুদ্ধের পিছনে আমেরিকার নিজস্ব কোনো ইচ্ছা ছিল না হয়তো। তো তাহলে বোঝা যাচ্ছে আর একটা রাষ্ট্রে বাকি আছে, সেটা হলো নেতানিয়াহুর রাষ্ট্র, যে রাষ্ট্রের কারণে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয় এবং ভারতও হয়তো বা ওদের প্রেসক্রাইবে এই পথে পা বাড়িয়েছে। তো আমরা আশা করব ভারত এবং পাকিস্তান এরা যথেষ্ট শক্তিশালী এবং দু দেশেরই চিন্তাভাবনা করার মতো বিজ্ঞ রাজনীতিবিদরাও আছেন। তো এক্ষেত্রে দু দেশই যদি তাদের সংযম প্রদর্শন করে তাহলে দুটো দেশেরই জন্য মঙ্গল হবে এবং এই দক্ষিণ এশিয়া একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।